লাভ অর হেট, ইভেলিনা তুর্য পর্ব ৩৫। প্রাপ্তবয়স্ক ও মুক্ত মনস্কদের জন্য পর্বটি। কক্ষের আবছা আলোয় দেখা যাচ্ছে দিমিত্রি বা অন্য কোনো তৃতীয় পক্ষ নয়। টেবিলের ওপাশে দাবার গুটি হাতে বসে আছে সে স্বয়ং আদ্রিয়ান শাহ। এদিকে আরসি গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চির প্রতিদ্বন্দ্বী শাহ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের মালিক, অন্যদিকে মাফিয়া জগতের ত্রাস দুর্ধর্ষ লায়ন লিডার ভোলকভ। আজকে মাস্টারের কক্ষের পরিবেশটা একেবারে ভিন্ন। এক থমথমে নিস্তব্ধতা যেন পুরো রুমটাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরেছে। ইউভান একবার অন্ধকারে আবছা আলোয় সোফার দিকে তাকালো। সেখানে মনস্টার ভীষণ ভীষণ আয়েশি ভঙ্গিতে বসে আছেন, যেন এটা কোনো মহানাটকের দৃশ্য। আদ্রিয়ান ভোলচার এসেছে শোনা মাত্রই ইভানের পায়ের রক্ত টকবকিয়ে মাথায় চেপে বসেছিল। প্রতিটি শিরা উপশিরায় আদিম জিঘিংসা। অথচ আদ্রিয়ানের এমন আয়েশ করে বসা এক দাবার ঘুঁটি চালতে দেখে ইউভান বেশ অবাক হলো। ইন্টেলিজেন্ট নেটওয়ার্ক কাজে লাগিয়ে আদ্রিয়ান তো জানতোই যে ইভান ক্যালিফোর্নিয়ার তার ফার্ম হাউসে আছে। পরিস্থিতি স্বাভাবিক ছিল, তবে আদ্রিয়ানের হুট করে এই দ্বীপে আসার কারণ ইভানের অজানা থাকলেও স্পাইডার লিডার লি কালভার্টের ধূর্ত মস্তিষ্ক তার ষষ্ঠ ইন্দ্রিয় বরাবরের সচল থেকে সে বুঝতে পারল কিছু তো একটা ঘাবলা আছে। ইভানের ভেতরে পৈশাচিক সত্তাটা হঠাৎ গর্জে উঠল। ঝড়ের গতিতে এগিয়ে গিয়ে এক ঝটকায় আদ্রিয়ানের শার্টের কলার মুচড়ে ধরল। দাবার গুটিগুলো টেবিলের ওপর ছড়িয়ে ছিটিয়ে পড়ল। ইভানের চোখের মণি তখন আগুনের গোলার মতো লাগলো। মাদার ফাকার, তোর মৃত্যু তোকে তোর জমের কাছে নিয়ে এসেছে। শুয়োরের বাচ্চা, নর্দমার কীট, রিকালবার্ট হিসেব চুকাতে বরাবরের মতোই পারদর্শী। ইউনো অ্যাজ হোল, একেবারে কড়াই গন্ডায়। ইভানের হাতে শিরাগুলো ফুলে উঠেছে। সে আদ্রিয়ানকে প্রায় টেবিলের থেকে তুলে ফেলার উপক্রম করলো, কিন্তু আদ্রিয়ান উম শান্ত, নির্বিকার, ঠোঁটের কোণে কুটিল হাসি, যাতে কোনো ভয় নেই, যার হাসির কারণ চোখের পরিভাষা বোঝার ক্ষমতা করার নেই। আদ্রিয়ান কোনো প্রতিরোধ করলো না, বরং অত্যন্ত ধীর স্থির ভাবে ইভানের কবজিটা চেপে ধরে নিজের কলার থেকে হাত সরিয়ে নিল। হাতটা সরা, ইভান। আমি এখানে তোর সাথে শক্তি পরীক্ষা করতে আসিনি। কলারটা ছাড়। শার্টটা অনেক যত্নে ইস্ত্রি করেছি। আমি আদ্রিয়ান, আমার আবার নিজের জিনিসে অন্য কারোর স্পর্শ মেনে নিতে পারি না। আদ্রিয়ানের এই অতি প্রাকৃতিক নির্লিপ্ততা ইয়োভানকে আরো বেশি ক্ষিপ্ত করে তুলল। সে যখন আদ্রিয়ানের ওপর আরো চড়াও হতে যাবে, ঠিক তখনই সোফার অন্ধকারের কোণ থেকে ভোলচরের দ্বীপের মাস্টারের সেই ভারী আর কর্তৃত্বপূর্ণ কণ্ঠস্বর চাবুকের মতো আছড়ে পড়ল। রিক, তুমি কি ভুলে যাচ্ছ তুমি কি করছো? তোমাকে যে চাইলেই আমি শাস্তি দিতে পারি, তাও জানো নিশ্চয়ই। ইভান খ্যাঁক করে উঠল। ফাক অফ! আপনিও নিশ্চয় ভুলে যাচ্ছেন না আমি নিজ মর্জিতে চলা জম। ইভান স্তম্ভিত হয়ে মাস্টারের দিকে তাকালো। মাস্টার এবার চুরুটের ধোয়া ছেড়ে অত্যন্ত নিষ্ঠুরভাবে বলতে শুরু করলেন। তুমি আমার অবাধ্য হতে পারো না, রিক। ভুলে যেও না, তোমার সবকিছুর পেছনে অবদান আমার। আমার প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করতে পারো না তুমি। মাস্টারের হঠাৎ এমন ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা ইভানের সামনে মনে সন্দেহের বিষ বাষ্প ছড়িয়ে দিল। ব্যাপারটা মোটেও স্বাভাবিক নয়, অত্যন্ত সন্দেহজনক। ইভান তার তীক্ষ্ণ দৃষ্টি নিবদ্ধ করলো আদ্রিয়ানের ওপর। সচরাচর ইউভানের ডিকশনারিতে ধৈর্য বলে কোনো শব্দ নেই। হুটহাট ক্ষিপ্ত হয়ে যাওয়া তার ধ্বংসলীলায় চালানোর মতোই পরিচিত স্বভাব। কিন্তু আজ সেই যেন পরিচিত চরিত্রের মেরু বদল ঘটল। নিজেকে যথাসম্ভব সংযত করলো। ভেতরের সেই আদিম পশুকে শিকলবন্দি করে অত্যন্ত ধীরালয়ে আদ্রিয়ানের মুখোমুখি চেয়ারটা টেনে বসলো ইউভান। দুই মেরুর বিপরীত মুখ মেরুর মানবের এভাবে এক টেবিলে বসা যেন কোনো এক অসম্ভব মহাজাগতিক ঘটনার মতো। সূর্য যেমন কখনো পূর্ব দিকে অস্তমিত হয় না,
এদের একত্রে দেখাও তেমনই ছিল অনিবার্য তিক্ততার নামান্তর। এদের দুজনের মধ্যকার বৈরতা কোনো সাধারণ শত্রুতা নয়, এ যেন জন্ম জন্মান্তরের বিষ। তবুও নিয়তির পরিহাসে আজ তারা মুখোমুখি। কখনো কখনো আমাদের চরম তিক্ততার পথেও হেঁটে দেখতে হয়, যদি সেখানে কোনো মোক্ষম উদ্দেশ্য বা বৃহত্তর কোনো স্বার্থ লুকিয়ে থাকে। ইউভান পায়ের ওপর পা তুলে চেয়ারে নিজের বলিষ্ঠ শক্তপোক্ত পিঠটা হেলান দিল। ফর্সা মুখটা রাগে টকটকা লাল বর্ণ ধারণ করে আছে। আদ্রিয়ান তালিযুক্ত মা গালে হাসির রেখা টানলো। দুজনের কণ্ঠস্বর শুধুমাত্র দুজনের শোনার উপক্রম। আদ্রিয়ান একটা গুটি চাল দিয়ে বলল, চরম মূল্য কি জিনিস তা তোকে আমি শিখাবো। কিছু কিছু ফুলের গায়ে কখনো হাত দিতে নেই, কাঁটা ফুটে যায়, জানিস নিশ্চয়ই। ইভানের শার্প চোয়াল মুহূর্তেই টান টান হয়ে মটমটাতে লাগলো। কিছু কিছু ফুলের কথা তো জানি না, তবে একটা বিষ ফুল আছে যার থেকে নির্গত বিষ রিক আলবার্ট খেয়েও জ্যান্ত বেঁচে আছে। সে বিষ পান করার ক্ষমতা তোর মতো জোচ্চোর বেজন্মাদের নেই। ইউভানের কথাগুলো তেমন একটা গুরুত্ব প্রদান করলেন না আদ্রিয়ান। উল্টো চেয়ার ছেড়ে একটু ঝুঁকে এলো ইউভানের সামনে। ভারী কণ্ঠা দিয়ে হাড়হিম করা গলায় বলল, তোর কাছে যদি রোজ ভালো থাকে, যদি রোজ নিজে আমাকে এসে বলে যে সে তোর সাথে থাকতে চায়, তবে রোজের খুশি জন্য আমি আদ্রিয়ান স্বেচ্ছায় তাকে ছেড়ে দিব। তোর মতো অপবিত্র কুত্তার বাচ্চার কাছে যদি পবিত্র আত্মাটা শান্তি মিলতো, তবে এতদিন ধরে এত কাঠ পকড়া পোহাতে হতো না আমার। আমার অন্তর আত্মাটা জ্বলে যায় তার চোখের একটা অশ্রু গড়ানোর আগে। তোকে মাটিতে পিষে ফেলবো ইউভান। হঠাৎ কক্ষ কাঁপিয়ে এক পৈশাচিক অট্টহাসিতে ফেটে পড়লো ইউভান। হাসতে হাসতে ব্রেসলেট পরা হাত দিয়ে অনায়াসে আঘাত করলো দাবার বোর্ডে। আদ্রিয়ান অক্ষিপল্লবীকে সরাসরি তাকিয়ে ইউভান ফিস ফিস করে উঠল, ত্যাগের মহিমা শুনিয়ে নিজেকে হিরো প্রমাণ করতে চাইছিস তুই? বাট গেস হোয়াট, আই অ্যাম দ্য ভিলেন অফ হার স্টোরি। আর ভিলেনরা কখনো স্যাক্রিফাইস করে না, শুধু দখল করতে জানে। সো ডোন্ট টক অ্যাবাউট হার হ্যাপিনেস। আদ্রিয়ান বান্দির বাচ্চা, পচে গলে মরুক আমার বুকে থেকেই, আমার কাছে থাকতে চাক বা না চাক। হু ফাকিং কেয়ার। রিক এসবের বালেও বলেও দাম দেয় না, নেভার। আদ্রিয়ানের চোয়াল টান টান হয়ে উঠল। নিজেকে সংযত করে দাঁতে দাঁত পিষে ঠান্ডা গলায় বলল, খুব জোর তোর গলায়, তাই না? তোর গলা আর গলার জায়গায় রাখবো না আমি, শুধু দেখবি তুই। ইউভান পুনরায় হাসলো, শয়তানি হাসি হেসে টেবিলের ওপর থুতনি ঠেকিয়ে চুলে হাত রেখে ঘষতে ঘষতে অনবরত বলল, কি কি দেখাবি তুই? রোজের শরীরে কয়টা কামড়ের দাগ আছে আমার, কয়বার ঠোঁট চুইয়ে দিয়েছি সেগুলো। এ দেখ, কালো চুমু খেলাম, রেশ কাটেনি এখনো। আদ্রিয়ান খপ করে উঠে চেয়ার ছেড়ে, কান থেকে যেন রক্তিম ধোঁয়া বের হচ্ছে তার, চেয়ারে লাথি দিয়ে ফেলে দিল। মেঝেতে থুতু ছুঁড়ে হুংকার দিয়ে উঠলো, হেই জানোয়ারের বাচ্চা, মেয়েটাকে নিয়ে আর একটা নোংরা কথা বলবি না তুই। তুই যে সবের কথা বলছিস সেগুলো রেপ বলে, আর তুই একটা ব্লাডি রেপিস্ট, ডিজার ডিজাস্টার। মুহূর্তেই আদ্রিয়ান ইউভানের কলার চেপে ধরার আগে একটা দূরত্বে থাকা মাস্টার গলা ছাড়লেন। তিনি অন্ধকারের আড়াল থেকে ইউভান আদ্রিয়ানের কথোপকথন না শুনতে পেলেও এবার সিরিয়াস ভঙ্গিতে চুরুটে ধোঁয়া উড়িয়ে বলতে লাগলেন, রিক, আমি সিদ্ধান্ত নিয়েছি ক্যাটরিনার ফাদার ভাদ্রিমি ক্যান আর রোশান আলবার্ট 1998-তে সেই সিদ্ধান্ত নিয়েছিলেন তা সম্পূর্ণ করার। ইউভান এক মুহূর্ত সময় অপচয় করলো না, দু আঙ্গুলের ফাঁকে একটা সিগারেট ধরিয়ে ঠোঁটে পুরলো, হ্যাঁ সম্পূর্ণ করুন। ক্যাটরিনার তো রিক আলবার্টের ফিয়ন্সে। ওয়েডিং প্রি প্ল্যানিং এর আগে একটা এঙ্গেজমেন্ট পার্টি দরকার, কি বলুন? তবে অবশ্যই একটা নয়, দুটো দুটো এঙ্গেজমেন্ট আর ওয়েডিং সেরিমনি হবে। ইউভান আদ্রিয়ানের দিকে তাকালো, একটা রিক আলবার্টের, আরেকটা ভোলকপের। রিক নিজ স্বার্থের জন্য সবকিছু করতে পারে, সামান্য একটা বিয়ে তো কি এমন ব্যাপার। ভাবছি একটা একটা কেন হবে, দুজন মাফিয়া আর গ্যাংস্টারের মধ্যে বলে ক্ষতি কি?
সবকিছুতে শুধু লাভ আর লাভ। ইভানের এমন চতুরতা সমেত কথাগুলো শুনে আদ্রিয়ানের রাগে কটমট করতে লাগলো। এসবের মধ্যে রোজকে একদম টানবি না। হঠাৎ মাস্টার আদ্রিয়ানের ইশারা করলো। আদ্রিয়ান মূল পরিকল্পনা ছিল মাস্টারের সহায়তায় রিক আলবার্টের তথা ইউভানের সাথে রাশিয়ান ক্যান পরিবারের উত্তরাধিকারী ক্যাটরিনার বিয়েটা সম্পন্ন করা। মাস্টারও জানতো ইউভান এত সহজে রাজি হবে না কখনোই, কারণ যার কারণে আদ্রিয়ান মনস্টারকে আশ্বস্ত করেছিল, আর আদ্রিয়ানের শর্ত ছিল অত্যন্ত স্পষ্ট এবং কঠিন। মাস্টার যেন কোনো ভাবে ব্লুভেইল তথা রোজের গায়ে আঁচড়ও না কাটেন। তবে এত সহজে ইভানের বিয়েতে রাজি হয়ে যাওয়া অকল্পনীয় হলেও রোজকে মাছ থেকে টেনে আনবে তা আদ্রিয়ানের সাতকুল ভাবনার আগে। তবে মাস্টারের ইশারা আদ্রিয়ান দানবের মতো বড় বড় পা ফেলে কক্ষ থেকে বেরিয়ে গেল। মাস্টার ইউভানকে উদ্দেশ্য করে বলতে লাগলো, যেন ইউভানের এমন সিদ্ধান্তে মাস্টার আশাহত হলেন। ব্রেভো, আমি জানতাম রিক তুমি ক্ষমতা চাও, আমিও তাই চাই, এটা তোমারই প্রাপ্য। মাস্টার অট্টহাসিতে ফেটে পড়লেন। তুমি তো জানোই ক্যাটরিনাকে গ্রহণ করার অর্থ হলো ইউরোপের বুকে রুশ সাম্রাজ্যের একচ্ছত্র আধিপত্য বিস্তার করা। ক্যাটরিনার বাবা ভ্লাদিমির আলবার্ট কোনো কেন তোমাকে তার জামাতা হিসেবে পেতে মরিয়াছিলেন? তখন 1998-তে ক্যাটরিনা শুধু নবজাতক শিশু ছিল। রাশিয়ান সেই প্রাচীন মাফিয়া জগতের রক্তের ক্যান পরিবার উত্তরাধিকারী, যার শেকড় ক্রেমলিনের অন্দরমহল পর্যন্ত বিস্তৃত। আলবার্ট আর ক্যান পরিবারের উত্তরাধিকারের মধ্যে সম্পর্ক স্থাপনের দুই পক্ষেরই বিশাল অঙ্কের লাভ ছিল। তাই তো ক্যাটরিনাকে তোমার বাগদত্তা হিসেবে গ্রহণ করা হয়েছিল। মাস্টার এবার আসল চালটা প্রকাশ করলেন। যদি এই বিয়ে সম্পূর্ণ হয় তবে রাশিয়ান গ্যাস পাইপলাইন থেকে শুরু করে ইউরোপের ড্রাগ রুট সবই থাকবে তোমার কবজায়। মার্বেল পুরো ইতালিয়ান সাম্রাজ্য চালায়, আর ক্যাটরিনা আর তুমি মিলে ডেনমার্ক, রাশিয়া সহ পুরো ইউরোপের রাজত্ব বিস্তার করতে পারবে। লন্ডনের ক্যাসিনো থেকে ইতালির বন্দর, কোথাও কোনো চাল তোমার অনুমতি ছাড়া পড়বে না। তুমি তো ক্ষমতাই চাও, তাই না? ইভান এবার পুটিটা হাতের মুঠোয় এমন ভাবে পিষে ফেললো যে কাঠের শুকনো কণাগুলো চামড়া ছিঁড়ে বিঁধে গেল হাতে। অগ্নি ধূসর চক্ষুদয় কক্ষের সেই টিমটিমে হলদেটে আলোয় এক পৈশাচিক আবেশে জ্বলে উঠল। হাতের জ্বলন্ত সিগারেটটা তখনও সম্পূর্ণ শেষ হয়নি, কিন্তু ইউভান চরম অবজ্ঞায় তা মেঝেতে ছুঁড়ে ফেলে দিয়ে পায়ের তলায় পিষে দিল। অতঃপর কক্ষের ভারী নিস্তব্ধতা ভঙ্গ করে কোনো বাক্য ব্যয় ছাড়াই বলিষ্ঠ কদমে রুম থেকে বেরিয়ে গেল। ইউভান এই লান্ত নীরবতায় বলে দিল বিয়েতে তার সম্মতি। এত রাতে আমার রুমে কেন এসেছো ইনায়া? হাহ, তার কৈফত কি আমি আপনাকে দেব? রাহা চট করে নিজের স্ল্যাপার পরে নিল। রাহা রাতে বেশিক্ষণ ঘুমাতে পারে না, কখনো কখনো স্লিপিং পিল নিতে হয় তার। তবে ইদানিং ওষুধ খেয়েও ঘুম আসছে না। রাহা তুষারকে নিকোলাসের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতেই রুমে এসেছিল, তবে তাইওয়ান তখন রুমে ছিল না, আর স্বর্ণকেশীও তাইওয়ানের বেডে শুয়ে পড়ে। গম্ভীর লোকটা থাকলে অবশ্য রাহা এমনটা কখনোই করতো না। তুষার এক পা এগিয়ে এলো, চোয়ালখানা পাথরের মতো শক্ত। কণ্ঠস্বর আক্রোশ নিয়ে পুনরায় বলল, যা জানতে চাইছি তার উত্তর দাও। আমার রুমে কেন ঘুরঘুর করছো? রাহা অত্যন্ত নির্লিপ্ত ভঙ্গিতে নিজের অবিন্যস্ত চুলগুলো ঠিক করে নিল। আশ্চর্য, এভাবে রেগে যাওয়ার কি আছে? রাহার ওপর অন্য কেউ গালাবাজি করলে কখনোই তা মেনে নিতে পারে না মেয়েটা। তবে কেন যে হুটহাট তুষারের এমন হুঙ্কারগুলো বিরুদ্ধে মাঝে মাঝে প্রতিবাদ করে উঠতে পারে না? তপ্ত সরোবরের মতো পুরো অঙ্গ যেন লাফিয়ে ওঠে। এখন কি আমার বাড়িতেও আমি ঘুরঘুর করা নিষেধ? হাউ ডিসকাস্টিং! তুষারের ধৈর্য যেন ক্ষণে ক্ষণে বাঁধ ভেঙে যাচ্ছে। বলিষ্ঠ শক্তপোক্ত শরীরটা নিয়ে রাহার ব্যক্তিগত পরিসরের ঠিক সীমানায় এসে দাঁড়ালো। রুমে বাতাসের উত্তাপ যেন মুহূর্তে কয়েক ডিগ্রি বাড়িয়ে দিয়েছে সে। বাড়ির যেখানে খুশি সেখানে যাও, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইউ, তবে আমার রুমে আসবে না। রাহান নাক মুখ কুচকিয়ে তুষারের দিকে ঝুঁকে এলো। রাহান নিঃশ্বাসের ঘ্রাণ তুষারের স্নায়ুতে এসে আছড়ে পড়ল। রাহা নিজের পিয়ার্সিং করা ভ্রু উঁচিয়ে বলল, আপনি আমার সাথে এতটা রুট হতে পারেন না। ইয়েস আই ক্যান। নিজের রুমে যাও। নিজের
শার্টের হাতা গোটাতে লাগলো তুষার। রাহা এক চুলো নড়ল না। মধ্যকার শুকনো প্রাচীরটা যেন মুহূর্তেই ধূলিসাৎ হয়ে যাচ্ছে বারবার। আজ নতুন এলাম? চাইল্ডহুড থেকেই তো আসি। আগে ছোট ছিলে, এখন যথেষ্ট ম্যাচিওর হয়েছ। লিসেন, তোমাকে কেউ কিছু বলে না তার মানে এই না যে যা খুশি তাই করবে। অন্যেরা কি বলবে? আপনি তো একাই 420। তুষারের তপ্ত নিঃশ্বাস রাহার ললাটে স্পর্শ করতেই রাহা হঠাৎ দেয়ালে পিঠ ঠেকিয়ে নিল। তুষার আর কথা বাড়াতে চাইল না। ক্লান্ত মস্তিষ্ক আর শরীরের ওপর রাহার এই উপস্থিতি এখন বিষের মতো বিচ্ছে। তোমার সাথে তর্ক করার এনার্জি নেই আমার। সো ইউজলেস। ড্যাম বিচ। এনার্জি কোথায় শেষ করে এলেন? কয় রাউন্ড হলো? ফিলিংস কেমন? তুষারের পুরুষালী শরীরটা ঢিলি করে উঠল। এক ঝটকায় রাহাকে সরিয়ে দিতে চাইল। কখন থেকে মুখ থেকে চা বের হচ্ছে তাই বলে যাচ্ছে মেয়েটা। লাগাম টাগামের কোনো নাম নেই। তুমি কি রুম থেকে যাবে? রাত কয়টা বাজে জানো? রাহা এই মুহূর্তে বিচলিত হলো না, বরং বিছানার এক কোণে আয়েশি ভঙ্গিতে বসে শরীর এলিয়ে দিল। না, যাব না। হায়াটা আজকাল বড্ড নাক ডাকে, ভাবছি এই রুমেই থাকবো। তুষার হাতা গোটানো বন্ধ করে অত্যন্ত ধীরালয়ে শার্টের বোতামগুলো একটা একটা করে খুলতে লাগলো। রাহার বুকের ভেতরের ধুকপুকানি যেন পাল্লা দিয়ে বাড়তে লাগলো। শার্টটা আগলা হতেই তুষার দুই হাতের ওপর ভর দিয়ে শয্যায় বসা রমণীর উপর ঝুঁকে পড়ল। তুষারের এই আগ্রাসনে রাহা দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে পড়ল। হাতের উপর ভর দিয়ে পিছিয়ে যাইতে চাইল, কিন্তু তুষারের দীর্ঘদেহী অবয়ব তাকে বিছানার কোণে এক প্রকার বন্দি করে ফেলেছে। তুষার একেবারে রাহার মুখায়বের কাছে নিজের তপ্ত নিঃশ্বাস ছেড়ে এক গম্ভীর পুরুষালী হাসকি স্বরে বলে উঠল, ভয় হচ্ছে? রাহার নিঃশ্বাসের গতিবেগ তৎক্ষণাৎ বাড়তে লাগলো। তুষারের সুঠাম গলদেশে নিজের কোমল হাতে স্পর্শ করলো। স্পর্শটা লাগাম ছাড়া, বিদ্যুতের মতো তুষারের স্নায়ুতে আছড়ে পড়তেই এক ঝটকায় হাত সরিয়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। টেবিলের থেকে টাওয়ালটা তুলে নিয়ে শাওয়ার নেওয়ার উদ্দেশ্যে পা বাড়াতে যাবে, ঠিক তখনই এক অভাবনীয় কাণ্ড ঘটালো রাহা। রাহা বিদ্যুৎ বেগে এগিয়ে এসে তুষারের গলায় ঝুলতে থাকা টাওয়াল ধরে সজোরে এক টান মারল। তুষার বাধ্য হয়ে আবার রাহার মুখোমুখি স্থির হলো। ভয় কেন? ভয় বলে কোনো শব্দ ইনায়ার ডিকশনারিতে নেই। তা খুব ভালো করে জানো তাইওয়ান। এমন কিছু করো না যেন আমাকে নিয়ে বাকিরা নেগেটিভ মন্তব্য করে, আর রিকের কাছে আমাকে ছোট হতে হয়। তুষার রাহার হাত সরিয়ে দিল। অত্যন্ত তৎক্ষণাৎ টেবিলের উপরে থাকা ওয়াকিটকিতে দামিয়ানের কণ্ঠস্বর ভেসে আসে। দামিয়ান ফার্ম হাউজের নিচ থেকে তুষারের ওয়াকিটকিতে সিগন্যাল পাঠালো। ফার্ম হাউজের রুফটপে পরপর কয়েকটা হেলিকপ্টার প্রস্তুত হয়ে ল্যান্ড করলো। ভোরের প্রথম আলো তখনও দিগন্তে হানা দেয়নি। অন্ধকারের শেষ প্রহর যেন ধরণীতে এক মায়াবী নিস্তব্ধতায় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে রেখেছে। প্রতীক্ষায় আছে এক সুপ্ত তপ্ত সূর্যোদয়ের। কক্ষের ভেতরে টিমটিমে আলোর মায়াজাল ছিঁড়ে রোজের অস্পষ্ট কণ্ঠস্বর ভেসে আসছিল। ঘুমের ঘোরে বিড়বিড় করাটা রোজের অতি শৈশবের এক অদ্ভুত অভ্যাস। একটা সময় ছিল যখন মেয়েটা ঘুমের মাঝেই হাঁটতে শুরু করত, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে সেই অভ্যাসটা কিছুটা পরিবর্তন হলেও তার অবচেতন মনের ব্যাকুলতা কমেনি। নিজের মৃত মায়ের সাথে কথা বলতো। আজও তার ব্যতিক্রম হলো না। জ্বরের ঘরে বিড়বিড় আলো। হায়া সেই না ঘুমিয়ে রোজের পাশে বসেছিল। জ্বর কমার নামও নিল না। তবে হায়া খানিকক্ষণ আগেই রোজের কপালে হাত রেখে জ্বর কমেছে কিনা দেখলো। গা পুড়ে যাওয়া ভাবটা এখন একটু কমে এসেছে। রোজ ঘুমের ঘোরে কিসব কথা যেন অস্পষ্ট স্বরে বিড়বিড় করছে। হ্যাঁ, বুঝতে পারলো না, শুধু ইউভানের নামটাই শুনতে পেল। হঠাৎ রুমের মধ্যে রাহার আগমন ঘটল। ঢুকেই রাহা ট্রলি নিয়ে বেডের উপর এনে ধপ করে ফেলল। আর চোখে একবার বেডে শুয়ে থাকা রোজকে দেখল। হোয়াট হ্যাপেন্ড? রোজের জ্বর এসেছিল রাতে। তুই কোথায় ছিলি দোস্ত? রাহাকে ট্রলির মধ্যে ড্রেস গোছাতে দেখে হায়া রাহার পাশে এসে দাঁড়িয়ে পড়ল। একটা জলহস্তি আছে না, তার রুমে। তুই তুষার ভাইয়ার রুমে গেছিলি? সেসব বাদ দে, রোজকে উঠতে বল। রাশিয়া যাচ্ছি আমরা আজ।
হ্যাঁ, অবাক হয়ে প্রশ্ন করলো, রাশিয়া? হঠাৎ রাশিয়া কেন? রিক ভাইয়া বলেছে তাই। কিসের জন্য তা তো জানি না। আমার ভাইটা না জানিস কখন কি করে কে জানে। তবে আমি ড্যাম শিওর এভরিথিং ইজ নট ফাইন রাইট নাও। রাহাকে খুশি দেখে হায়া কপালে চিন্তার ভাঁজ নিয়ে বলল, তা এই তা তুই এত খুশি কেন? বাল, কতদিন পর একটা অ্যাডভেঞ্চার হবে বল। ভাইয়ার জন্য কোথাও যেতে পারি। আই লাভ ঘোরাঘুরি। আমার তো হেব্বি লাগছে। রাশিয়া কখনো যাওয়া হয়নি আমার। শুনেছি পাপার নাকি একটা দ্বীপ আছে সেখানে। মনে হয় আমরা সেই ভোলচার দ্বীপে যাচ্ছি, বুঝলি? এমন নামের দ্বীপ রাশিয়াতে আছে? কোনোদিন তো শুনিনি। রাহা বেনিটির সামনে দাঁড়িয়ে চুল ফ্রান্স বেনুনি করতে করতে বলল, জানবি কি করে? ওটা তো আন্ডারওয়ার্ল্ডের মাফিয়াদের। গুগলে ওটা এক্সিট করে না দোস্ত। কথা না বাড়িয়ে রেডি হয়ে নে। আই এম সো 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 এক্সাইটেড। এমন ভয়ানক মাফিয়াদের ডেরায় যেতে আবার কেউ এক্সাইটেড হয় তা রাহাকে না দেখে জানতেই না হায়া। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে নিয়েছে, তবে রোজকে বলল না তারা কোথায় যাচ্ছে। মেয়েটার এমনিতেই জ্বরের ঘোরে নেত্রপল্লব মেলে তাকাতে সক্ষম হচ্ছে না। তার মাঝেই হায়া রোজের শাড়িটা পরিবর্তন করে দিল। ভোরের এই ধূসর প্রহরে রোজের মনটা বড্ড ব্যাকুল হয়ে উঠেছে। এক কাপ কড়া লিকারের দুধ চা যদি পাওয়া যেত, উষ্ণ পানীয় স্বাদের, হয়তো তার তীব্র মাথা ব্যথাটা শরীরের জড়তাকে কিছুটা হলেও উপশম হতো। শাড়ির আঁচলটা অবাধ্যের মতো বারবার কাঁধ থেকে খসে পড়ছে। হয়তো দ্রুততার কারণে হায়া শাড়িটা ঠিকভাবে পরাতে পারেনি। রোজ একবার চেষ্টা করলো খসে পড়া শাড়ির আঁচলটা ঠিক করে নিতে, কিন্তু পরক্ষণেই তার হাত দুটো নিস্তেজ হয়ে বিছানায় লুটিয়ে পড়লো। নিজের শাড়িটুকু টেনে পড়ার মতো ন্যূনতম শক্তি ও রমণীর শীর্ণ দেহে অবশিষ্ট নেই। এদিকে হায়া, রাহা সহ প্রত্যেকে হেলিকপ্টারে চড়ে বসলো। তবে রাহা দামিয়ান তুষারের হেলিকপ্টারের ককপিটে কোনো পাইলট নেই। তারা প্রত্যেকেই আকাশযান চালানোর পারদর্শী। পরপর কন্ট্রোল প্যানেলের সুইচ গুলো অন হতেই সবগুলো আকাশযানগুলো শূন্যে ভাসতে শুরু করলো। তবে রোজের জন্য বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে এক অত্যাধুনিক প্রাইভেট জেট, বিলাসবহুল আকাশযান, ভোলচার রাশিয়া, দ্য রয়্যাল বিল্ডিং। গোধূলি লগ্নের সূর্যের অন্তিম কিরণ সাইবেরিয়ার দূরপাল্লার বরফের প্রান্তরে আছড়ে পড়ছে। তখন রয়্যাল বিল্ডিং এর চূড়া থেকে দেখা যায় এই অপার্থিব মায়াজাল। গোধূলির এক ক্ষণস্থায়ী আলোয় চারপাশের পরিবেশটা এক গম্ভীর যে অদ্ভুত প্রাকৃতিক সৌন্দর্যের ঢাকা। চারপাশে সমুদ্রের নীল পানির গর্জন। রয়্যালের পাঁচতলা থেকে রুম রোজের জন্য বরাদ্দ করা হলো। রোজ সেই কক্ষের বেলকুনিতে দাঁড়িয়ে আছে। কোনো কিছুই তার ক্ষুদ্র মস্তিষ্ক ভেদ করতে পারছে না। জায়গাটা সম্পূর্ণই তার অপরিচিত। রোজ বুঝতেই পারলো না সে আরো একবার ফুলচর দ্বীপে এসেছিল, অন্যভাবে, অন্য রূপে। রুম রুমে ঢুকেই রোজ বেলকনি দিয়ে কিছুক্ষণ বহিরাগত পরিবেশটা দেখলো। ঠান্ডা বায়ুটা হিমশীতল হলেও রোজের ভালোই লাগলো। রুমের মধ্যকার অদ্ভুত রকমের হলেও রোজ দেখলো শাওয়ার রুমের পাশে একটা বিশাল আকৃতির মিরর, ড্রাগন ডিজাইন করা। রোজ সংকীর্ণ পায়ে এগিয়ে গেল সেদিকে। হাঁটার সক্ষমতা ক্রমশ লঘু হচ্ছে। বিশাল মিররের সামনে যেতে হঠাৎ শাওয়ার রুম থেকে এক ফুলো ফুলো নীলচে হওয়া রগের বলিষ্ঠ হাত রোজের শাড়ির আঁচলটা পেঁচিয়ে ধরলো। সেই হাতে ভেতরে ঢুকে শাওয়ারের ধরা স্নান রোজের অবশ শরীরটাকে এক নিমিষে সিক্ত করে দিল। হুট হট শাওয়ারের বাষ্প রোজ নিজের নিভু নিভু আখি পলপে দেখলো একজোড়া জ্বলন্ত অগ্নিকুণ্ডের মতো অক্ষিধূসর অক্ষিপল। ইউভান উন্মুক্ত নগ্ন, শুধু একটা তাওয়াল জড়ানো কোমরে। মুহূর্তেই রোজের শ্বাস বন্ধ হওয়ার উপক্রম। ইভান রোজের শাড়ির ভাঁজে হাত ঝুঁকিয়ে লতানো পেট চেপে ধরে শূন্যে ভাসিয়ে তুলল। বুড়ো আঙুল দিয়ে পেট স্লাইড করতে নিশালো স্বরে বলল, শরীরটা তো গরম কেন? জ্বর এসেছে? ইভান হাতের স্পর্শে রোজের সর্বাঙ্গে বিদ্যুৎ কম্পন বয়ে গেল যেন। যন্ত্রণায় কেমন করে যেন শিরশির কাঁপন। ইউভান নামিয়ে ধরলো রোজকে। চুপ করে আছিস কেন? আনসার মি ডার্ক। অনবরত পানির নিচে থাকায় রোজের শরীরটা আরো নেতিয়ে পড়তে লাগলো। অবচেতন হয়ে পড়লো। হঠাৎ কিছু না ভেবেই পুরো শরীরটা
হিলহিলিয়ে পড়ল ইউভানের বলিষ্ঠ বক্ষপিঞ্জরের উপর। কেঁদে কেঁদে ভাসিয়ে দিল সেই স্থান। জ্বরের ঘরে ইউভান গলা জড়িয়ে ধরে গুঁড়িয়ে উঠল। জ্বর তাতে আপনার কি? আপনার মতো নিষ্ঠুর নিকৃষ্ট পুরুষের আমার যন্ত্রণায় কিছু আসে যায়? আমাকে প্রশ্নবিদ্ধ করার রাইট আপনার নেই, মাস্টার মাফিয়া। এই এই যে আমাকে স্পর্শ করছেন, করে আছেন, ঝলে যাচ্ছে আমার শরীর। ইউভান সিক্ত দেহ থেকে চুইয়ে পড়া পানি আর গায়ের তপ্ত উত্তাপ রোজের স্নায়ুতে অবশ করে দিল। গলা জড়িয়ে ধরে আছিস, আবার বলিস গা জ্বলে যায়। অতঃপর ইউভান রোজের দেয়ালের সাথে চেপে সজোরে ধরল। সিল্কের বাদামি শাড়িটা ভিজে পুরো নারীদেহের প্রতিটা ঢেউ খেলানো ভাঁজগুলো দৃশ্যমান। ইউভান নিশালো দৃষ্টিতে তাকিয়ে নিজেকে সংযত করল। পুরুষত্বের তৃষ্ণাটা যেন ক্রমাগত বাড়তে লাগলো। রোজ এক ঝটকায় ইউভানের হাত টেনে টুনে সরিয়ে ইউভানের বুকের গহ্বরে আশ্রে পড়ল। হেঁচকি তুলে কেঁদে উঠল। নেত্রপল্লব সহ পুরো মুখটা লাল হয়ে উঠেছে। ইউভানের মুখে নাক ঘষে ঘষে পুরুষালীর ঘ্রাণ টেনে টেনে অনবরত গোংড়াতে লাগলো। দূরে সরুন বলছি। ঝর্ণার বাড়িধারা দুজনের নাজেহাল অবস্থা। ইউভান রোজে চুলের মুঠি ধরে নিজের থেকে সরিয়ে দিল। কামনার তীব্র দহনকে সংযত করে রোজের দুই কবজি এক হাতে মুঠোয় ধরে মাথার উপরে দেয়ালের সাথে চেপে ধরল। রোজের মাথা নাড়িয়ে নিজেকে মুক্ত করতে চাইল, কিন্তু ইউভানের নীলচে রগ ওঠা হাতের বাঁধন আরো দৃঢ় হলো। রোজের শাড়ির বাঁধনটা পানির ভারে আগলা হয়ে আসছে। ইউভান রোজের বক্ষের মধ্যাংশে ওষ্ঠ ছুঁয়ে তার রেশ ক্রমাগত নিচে নামতে লাগলো। মুহূর্তেই অগ্নিধূসর অক্ষিপল্লব বন্ধ করে রোজকে ঠেলে সরিয়ে দিয়ে ভেজা ঠোঁট তর্জনী দিয়ে মুছে নিল। ইউভান এবার রোজের চিবুকটা সজোরে চেপে ধরল। তার চোখের সেই অগ্নিধূসর চাহনি যেন মেয়েটার হৃৎপিণ্ড ভেদ করে যাচ্ছে। ইভানের ঠোঁটের কোণে এক চিলতে বিষাক্ত হাসি ফুটে উঠল। রোজের গলদেশে সিক্ত ভাঁজে কামড়ে ধরলো, রক্ত বের করে আনলো। রোজ যন্ত্রণায় মৃদু ঘুমিয়ে উঠল। ইভান রোজের গাল দুহাতে চেপে ধরে যেন দৃষ্টি নিক্ষেপ করে বলল, ছেড়ে দিতে বলেছিস, ছেড়ে দিলাম। সরে গেলাম। ডিভোর্স দিব তোকে, আর ক্যাটরিনাকে বিয়েও করব। হ্যাপি? রোদ জ্বরের ঘোরে শরীরে আর সামলাতে না পেরে পুনরায় হিলহিলিয়ে পড়ল ইউভানের ওপর। সশব্দে কেঁদে উঠল। মৃদু চিৎকার দিয়ে বলল, দিয়ে দিন, আমি চাই। আপনার মতো জন্তুর থেকে মুক্তি চাই। দুদিন ওয়াইফি বলে আবার পরনারীকে বিয়ের কথা বলছেন। এসব আপনার মতো অমানুষের সাথে যায়। যা খুশি করুন, ছেড়ে দিন আমায়। ইউভান রোজের ললাটে নিজের শক্তপুক্ত কপাল ঠেকালো। কণ্ঠটা আজ একটু বেশি রাজভারী শোনালো তার। পৃথিবীর সমস্ত ক্লাস ধ্বংস করে যন্ত্র মানব অনুভূতি কম্পিত করে হাসলো। ফাইন ফাইন ফাইন, মঞ্জুর সুইটহার্ট, চাইলে কলিজাটা ছিঁড়ে নিয়ে নিস। রোজের জলজল করা বাদামি অক্ষিপল্লব থেকে গড়িয়ে পড়া অশ্রুজল শাওয়ারের পানির সাথে মিশে একাকার হয়ে যাচ্ছে। ইভান রোজের হাত নিয়ে তা মুছে ঘষে ঘষে মুছে দিল। ফাক অফ ড্যামেট, সহ্য করতে পারবি তো? রোজ ইভানের বক্ষপিঞ্জরে নাক ঘষে নাক ছিটকাল, ঘোরের মধ্যে বিড়বিড়ালো। সহ্য করা কঠিন হতো, ভীষণ কঠিন হতো, যদি আমি আপনাকে ভালোবাসতাম। আপনাকে শুধু ঘৃণাই করা যায়, ভালোবাসা অসম্ভব। তবে তবে একটা কথা মাথায় রাখবেন, আমি ভীষণ একা এই ধরনীতে। শেষ নিঃশ্বাস ত্যাগ করা ছাড়া আমার আর কোনো আশা ভরসা নেই জীবনে। জানেন, যদি আপনি নরপশু না হতেন, আমাদের বিয়েটা স্বাভাবিক হতো। তবে আমি রোজ এই পৃথিবীতে সবচেয়ে বেশি ভালো আপনাকেই বাসতাম। আপনি ভালোবাসার অযোগ্য, না কোনোদিন কাউকে ভালোবাসতে পারবেন, আর না ভালোবাসা পাবেন। চলবে। কেমন হয়েছে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।